Hello, friends. Welcome back to our MCQ session on 2016 West Bengal SLST SSC question paper. আজকে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে এসেছি 2016 কোশ্চেন পেপার থেকে। আচ্ছা, আমাদের এক্ষেত্রে আজকে আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে যে হোয়াট এন্টিটি হুইচ রিমেইনস কনজার্ভ ডিউরিং জুল থমসন এফেক্ট। তো বলেছে জুল থমসন এফেক্টে কোন কোয়ান্টিটিটা কনজার্ভ থাকে। তো তোমাদের যদি মনে থাকে, জুল থমসন ইফেক্ট হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক প্রসেস যেখানে কোনো হিট আদান প্রদান হয় না, বাট এখানে ওয়ার্ক ডান হওয়ার জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, আই মিন টেম্পারেচারে চেঞ্জ হতে পারে। যে কারণেই হয়তো তোমরা জুল থমসন পদ্ধতিতে দেখবে কুলিং প্রসেস হয়তো পড়ে থেকেছো, যে কোনো একটা পোরাসের ভিতর দিয়ে একটা উচ্চ চাপে একটা গ্যাস যদি পাস করা হয়, সেই গ্যাসটা ঠান্ডা হয়ে যায়, রাইট? যাই হোক, তো এক্ষেত্রে এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস এবং এই প্রসেসে এনথালপি, which is actually denoted by letter H means enthalpy, equal to U plus PV, where U is the internal energy, and PV is the product of pressure and volume, which is eventually the dimension of work done. So in this process, actually enthalpy remain constant, since there is no adiabatic since it is an adiabatic process, there is no exchange of heat. So in enthalpy is the right answer. ওকে, সো নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে বলেছে যে half power frequencies of an amplifier the gain in dB relative to mid frequency gain কত। আচ্ছা, বলেছে যে একটা অ্যাম্পলিফায়ারের যে গেইন, যে পাওয়ার গেইন অ্যাকচুয়ালি, তো আমরা ইউজুয়ালি আমি এক্সপ্রেশনটা এখানে লিখে রেখেছি in decibel unit dB. The power gain of an amplifier is expressed as these equations. So 10 log, লগটা হচ্ছে এটা 10 বেসের রেসপেক্টে হবে, লগ পি আউট বাই পি ইন। পি আউটটা হচ্ছে আউটপুট পাওয়ার, এটা আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই পি ইন, ইনপুট পাওয়ার। আচ্ছা, এবার বলেছে তোমাকে যে অ্যাট হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, অ্যাট হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি of an amplifier the gain in dB relative to the mid frequency, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। অর্থাৎ যে ক্ষেত্রে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যখন পি আউট ইকুয়াল টু হাফ অফ পি ইন হয়, ঠিক আছে, দেন when p out is equal to half of p in, then dB কত, এটা হচ্ছে তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তো এটা জাস্ট ভেরি সিম্পল, এখানে জাস্ট বসিয়ে দিলেই, যদি এখানে তোমরা বসিয়ে দাও পি আউট বাই পি ইন সমান সমান 10 লগ বেস 10, পি আউট বাই পি ইন কত, হাফ, রাইট? and this is nearly equal to I think -3, yeah, 3 point something, it should be 3. Okay, log 1 by half, log 1 minus log 2, right? ভেরি গুড। সো আচ্ছা, এবার যদি তোমাকে এখানে প্রশ্ন এরকমও দিতে পারে, যদি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি না বলে যদি ভোল্টেজ দিয়ে বলে আর কি, সেক্ষেত্রে লেটস সে দিস এক্সপ্রেশন ইজ ইজ ইট পসিবল টু রাইট ডাউন দিস পার্টিকুলার এক্সপ্রেশন ইন টার্মস অফ ভোল্টেজ। যদি ভোল্টেজে লেখা হয়, তাহলে আমরা কি লিখবো, ডিবি সমান সমান, আচ্ছা, ভোল্টেজ পাওয়ার সমান সমান পাওয়ার ইন টার্মস অফ ভোল্টেজ কিভাবে লেখা যায়, পাওয়ার ইন টার্মস অফ ভোল্টেজে কি লেখা যায়, পাওয়ার হচ্ছে বেসিক্যালি আই স্কোয়ার আর, পার ইউনিট টাইমে অ্যামাউন্ট অফ জুল হিটিং, রাইট? আই স্কোয়ার আর ইন্টু টি হচ্ছে টি সময়ে জুল হিটিং, পার ইউনিট টাইমে জুল হিটিং, বা কত এনার্জি হলো, এনার্জিটাই হচ্ছে পার ইউনিট টাইমে কত খরচ হচ্ছে, আই স্কোয়ার আর, সেটাই হচ্ছে পাওয়ার। আই স্কোয়ার আর সমান সমান আবার কি লেখা যায়, আই ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি আই আর, রাইট? ভি ইকুয়াল টু কি আই আর, তাহলে আই সমান সমান কি ভি বাই আর, আই স্কোয়ার সমান সমান কি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার।
So we can write it down v square by r. ওকে, সো আমরা এইবার এই যে ইকুয়েশনটাকে, এটাকে আমরা লিখতে পারি কিভাবে, তাহলে দেখো dv ইকুয়াল টু কি ছিল, 10 log of base 10 p out by p in, রাইট? p out সমান সমান আমরা লিখতে পারি v out, আরে v out স্কয়ার by r divided by v in square by r. Let me write up this way, v out square by r divided by v in square by r. So r r কেটে গেল, রাইট? এই আর 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 কেটে যাবে, দিয়ে কি পড়ে থাকবে, পড়ে থাকবে তোমার হচ্ছে ভি আউট স্কোয়ার বাই ভি ইন স্কোয়ার। এইটাকে আবার লেখা যায় দেখো, টুটা ভি আউট বাই ভি ইন হোল স্কোয়ার, আবার টুটা হচ্ছে আমরা কি বাইরে নিয়ে আসতে পারি লগের। সো আমরা লিখতে পারি 20 লগ বেস 10 ভি আউট বাই ভি ইন। এবার ইনকেস যদি বলা হয় যে ডেসিবেল গেইন অ্যাট হাফ অফ আউটপুট ভোল্টেজ কত, বা ভি আউট বাই ভি ইন যখন 1/2 বা 1/3 যাই বলুক না কেন, মানে যেমন এই প্রবলেমটাতে কি দেওয়া ছিল, এই প্রবলেমটাতে দেওয়া ছিল তোমাদের হচ্ছে, বলেছে যে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ পি ইন অ্যান্ড পি আউট এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে হাফ, পি আউট অ্যান্ড পি ইন এর রেশিও হচ্ছে হাফ। ইনকেস যদি তোমাদেরকে বলে না পাওয়ার দিয়ে না দিয়ে যদি বলে ভোল্টেজ দিয়ে, দেন ইউ নিড টু ইউজ দিস রিলেশন, রাইট? সো দ্য মেইন রিলেশন ইজ দিস, and once you know how p power is related with voltage or current, okay, then you can transform this equation in terms of voltage or current, whatever you want, right? Yes, good. Okay, now let's come to the next problem. Next problem কি বলেছে, যে একটা ট্রান্সভার্স ওয়েভ আছে, is represented by this equation, right? Y equal to y0 2 pi by lambda vt minus x. The value of lambda for which the particle velocity is twice the wave velocity. আচ্ছা, value of lambda, ল্যামডাটা এখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যই হবে। তো এখানে বলেছে এই ল্যামডার ভ্যালু কত হবে যাতে করে পার্টিকেলের ভেলোসিটি টুয়াইস দ্য ওয়েভ ভেলোসিটি হয়। দেখো যখনই তোমাকে একটা ওয়েভ ইকুয়েশন দেওয়া থাকবে, এখানে দু ধরনের ভেলোসিটি হয়। এই ওয়াই ইকুয়াল টু, এই যে সমীকরণটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সামথিং, এই ইকুয়েশনটা বোঝায় ওয়াইটা হচ্ছে পার্টিকেলটার অবস্থান বা পজিশন, ঠিক আছে? সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই ওয়াই জিরো ইন্টু সাইন ইন্টু দিস, এই আকারে, রাইট? ওয়াই জিরো হচ্ছে অ্যাম্পলিটিউড, সাইন অফ সাম অ্যাঙ্গেল, অর্থাৎ এটা ফেস, রাইট? তো পার্টিকেলের অবস্থানের পরিবর্তন এইভাবে হচ্ছে, রাইট? আচ্ছা, এই যে ফেসটা আবার টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা বোঝাই ফেজের বিভিন্ন অবস্থান, টাইমের সাথে সাথে কি অবস্থান, বা আমরা বলতে পারি ফেজটা টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হতে, অর্থাৎ ফেসের যদি আমরা রেট বের করি টাইমের রেসপেক্টে, তাহলে আমরা এখান থেকে পাবো কি ফেস ভেলোসিটি, ফেসটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক সিমিলারলি যদি আমাদের ওয়াই পার্টিকেলের পজিশনটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, আমরা কি পাবো, পার্টিকেলের ভেলোসিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ পার্টিকেলস পজিশন, তাই না? তো এবার সেটাই বলেছে যে প্রথমে হচ্ছে তোমাকে বলেছে ওয়েভ ভেলোসিটির সাথে পার্টিকেল ভেলোসিটি রিলেশন যদি বলা থাকে যে পার্টিকেল ভেলোসিটি ইজ 2 ইন্টু ওয়েভ ভেলোসিটি, দেন এই ল্যামডার ভ্যালু কত হবে, সেটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তো প্রশ্নটা হচ্ছে ইফ পার্টিকেল ভেলোসিটি, ধরা যাক আমরা এটা নাম দিই, লেটস সে পার্টিকেল ভেলোসিটি is, let's say, vp, and let's say wave velocity, let's say v w. ওকে, এবার বলা আছে যে ল্যামডার ভ্যালু বের করো যাতে করে ভিপি ইকুয়াল টু 2 ইন্টু ভি ওমেগা হয়, when ভিপি ইকুয়াল টু, দেন ফাইন্ড ভ্যালু অফ ল্যামডা। দিস ইজ দ্য প্রশ্ন, দিস ইজ দ্য কোশ্চেন। ওকে, তো আমাদেরকে তাহলে কি পার্টিকেলের পজিশন দেওয়া আছে, কি দেওয়া আছে, ওয়াই ওয়াই দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু, ওয়াই কে যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি আমরা ভিপি পেয়ে যাবো, রাইট? পার্টিকেলের ভেলোসিটি, কারণ ওয়াইটা হচ্ছে টাইমের রেসপেক্টে পার্টিকেলের অবস্থান,
আচ্ছা, ফেজ ভেলো, এবার ওয়েভ ভেলোসিটি কি? ওয়েভ ভেলোসিটি হচ্ছে এই যে ফেজটা, সাইনের যে আর্গুমেন্টটা আছে এটা হচ্ছে ফেস, এটা কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ফেসের যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ওয়েভ ভেলোসিটি। হ্যাঁ, ওয়েভ ভেলোসিটি। আচ্ছা, তাহলে অঙ্কটা করার আগে আমরা একটা জেনারেল ইকুয়েশনে আসি। ঠিক আছে, ধরা যাক তোমার কাছে একটা জেনারেল ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু, ঠিক আছে, লেটস y0 সাইন অফ phi. Phi could be function of t, could be function of x. So the particle velocity, if you want to calculate the particle velocity, Vp is actually dy by dt, right? And what is our phase velocity or wave velocity? Well, the wave velocity is something also called phase velocity, right? Because how the phase of this wave function, where is the phase? This phi is the phase, right? Of this wave function, right? And how the phase is changing over the time. So that's what. So let's assume this phi at an instant of time t is constant, right? Is constant, right? We want to know how this constant phase at instant of time changes over interval of dt, right? And that's what we want to see. So in our problem, what is our phi? In our question, our phi was 2 pi by lambda vt minus x equal to constant. We can choose this constant as 0 as well, right? So constant could be anything, or it could be 0, it could be some any numbers. Or if you keep it some non-zero number, that's also fine. So what we do now, we wanna see how this phase changes over time. So we need to take the time derivative of this phase, right? So if we do the derivative with respect to time, so first is 2 pi by lambda is constant, then v minus dx by dt, and this is actually derivative of c with respect to time, constant derivative of constant number, so this has to be 0. So from here we now see phase. So for example, let's say a particle is picked up here. Let's say particle is picked up here. The phase is picked up here, and this is, let's say, at time x comma t. And after certain interval of time, the particle is now at here at x plus dx and t plus dt time. Okay, so this was the at instantaneous phase, right? Phi. And how this phi at t plus dt time comes here, right? And what is the rate of change of this displacement of the phase, right? So that's what the phase velocity, right? Okay, so we have from here dx by dt into 2 pi by lambda equal to 2 pi by lambda v, right? So basically, or dx by dt equal to v. Okay, right? Here, right? So this is our wave velocity or phase velocity, right? So maybe we can just make it this way. So this is our equal to v omega. Clear? Very good. Yes. Good. Now let's say what is our, let's now try to find out particle velocity Vp. So Vp is equal to dy by dt, equal to ddt of what is y, expression of y equal to y0 sine of 2 pi by lambda, right, vt minus x, right? So this derivative of this, so which implies Vp equal to y0 is the amplitude, it's constant number, okay, and this comes to the cos 2 pi by lambda vt minus x, okay, multiplied by 2 pi v by lambda. Very good. Okay. Okay. Now see, so this is the particle velocity, right? When this particle velocity could be maximum, when this particle velocity could be maximum, when this term cosine term is 1.
when the cosine term is maximum, right? When the cosine term, what is the maximum value of cosine term? Is 1, right? So therefore maximum particle velocity is equal to Vp, let's say max, okay, equal to, what is the value? Y0. This cosine term is 1, 2 pi V by lambda. Okay, right? So this is the particle velocity maximum. And we know V omega is equal to V, right? That's what we found in the previous book, in the previous page, right? Yeah. Now the question is that what will be the value of lambda when Vp is equal to 2 of V omega, right? So when Vp, in this case the maximum of particle velocity, Vp is equal to 2 of V omega. Or we can keep it in terms of cosine as well. That's not a problem. Or let's say in terms of question. So let's do it this way, in general way. So let's keep it there. So the question was to find the lambda when Vp equal to 2, 2 of V omega, right? So the given Vp by V omega equal to 2, right? So this implies, so from this equation, we can write it down. From this equation, let me make it a little bit of smaller. You can see it here, maybe. Okay, so from here, yeah, now you can see, I guess. Yeah, so from here, we can write down, so from this equation, we can write down Vp by, so in this equation, this V is actually V omega, right? This is actually V omega, right? Vp by V omega equal to 2 pi y0 by lambda cos of 2 pi lambda Vt minus x, right? So, and we know this term is equal to 2, right? Or we can write down, let me put it here, we can, therefore, we can write down 2 pi y0 by lambda cos of 2 pi by lambda Vt minus x equal to 2. From here, you can find the value of lambda, right? So to get a definite value of lambda, the maximum or the minimum value of lambda, you need to set this term either maximum or minimum, right? Now, what is the maximum value of these things? Plus 1 or mod 1, right? So, so the mod value of this, right? So lambda is the Taranga, right? It always is a positive value. So the mod value of this, what is the maximum mod value is this plus 1, right? And what is the minimum value of mod value of this? 0, right? So in terms of that, you can find out lambda, right? So I think next part you can do just substituting these things plus 1 in one case, and for another case it should be 0, right? So lambda should be 0. So the maximum is, you can find it out from here. Very good. Okay. If you do so, I think you might get this option.
this answer. Okay, very good. So it's almost actually straightforward. So this value is actually 1 maximum value, and then you see these two to cancel. So lambda is equal to pi y0. The maximum wavelength will be pi into y0, right? For the condition of this. Clear? Okay, very good. ওকে, এবার আসা যাক নেক্সট প্রবলেমটাতে। আচ্ছা, নেক্সট প্রবলেমটাতে বলেছে যে two interfering beams of light wave have their intensity ratio 9:4. In the interference pattern, the ratio of the maximum and minimum intensities will be what? তো বলেছে দুটো লাইট যা ইন্টারফেয়ার করেছে, এবং সেই যে দুটো লাইট ইন্টারফেয়ার করেছে তাদের ইন্টেন্সিটি রেশিও দেওয়া আছে 9:4। এবার বলেছে যে যদি ইন্টারফারেন্স হওয়ার পরে তো কি একটা সব থেকে একটা হাই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি তৈরি হয় আর একটা মিনিমাম ইন্টেন্সিটি তৈরি হয়, রাইট? বা আমরা যদি বলি ব্রাইট অ্যান্ড ডার্ক স্পট, নিউটন স্ট্রিং এ তোমরা যেটা দেখেছো বা ইনফ্যাক্ট কলেজে আই গেস এক্সপেরিমেন্টও করেছো, অপটিক্সের এক্সপেরিমেন্ট, ঠিক আছে? সো ব্ল্যাক অ্যান্ড ডার্ক স্পট। তো বলেছে যে এই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যেখানে হচ্ছে ব্রাইট স্পট মানে উজ্জ্বল জলজলে করছে সেখানে ইন্টেন্সিটি কত, আর মিনিমাম ইন্টেন্সিটি যেখানে ডার্ক স্পট তৈরি হচ্ছে বা কোনো ইন্টেন্সিটি সব থেকে কম সেখানে ইন্টেন্সিটি কত সেটা বের করতে বলেছে। গিভেন দ্য টু দ্য যে যে দুটো লাইট ইন্টারফেয়ার করছে তাদের ইন্টেন্সিটি রেশিও হচ্ছে 9:4। আচ্ছা, ধরা যাক ধরা যাক ধরা যাক দুটো লাইট I1 and I2 ইন্টেন্সিটি, দুটো লাইট I1 and I2 ইন্টেন্সিটি দুটো লাইট হচ্ছে ইন্টারফেয়ার করছে। ইন্টেন্সিটি টু লাইট বিম, ওকে, for the interference. Okay, and let's say and given I1 is to I2 equal to 9:4. এটা given। আচ্ছা আচ্ছা, এবার ইন্টেন্সিটি, আচ্ছা ইন্টেন্সিটি আবার কি অ্যামপ্লিটিউডের স্কোয়ার, রাইট? এবার ধরা যাক অ্যামপ্লিটিউড স্কোয়ার প্রপোর্শনাল, রাইট? তো ধরা যাক I1 ইন্টেন্সিটি লাইটের অ্যামপ্লিটিউড A1, I2 ইন্টেন্সিটি লাইটের অ্যামপ্লিটিউড হচ্ছে A2, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি I1 proportional to A1 square and I2 proportional to A2 square. A1 and A2 হচ্ছে I1 এবং I2 ইন্টেন্সিটি লাইটের অ্যামপ্লিটিউড, ঠিক আছে? আমরা এটা জানি কিন্তু। আচ্ছা, এবার তোমরা জানো যদি A1 এবং A2 অ্যামপ্লিটিউডের দুটো লাইট যদি ইন্টারফারেন্স করে এবং ওদের মধ্যবর্তী যদি ফেজ ডিফারেন্স ফাই হয়, তাহলে ইন্টারফারেন্সের ফলে যে টোটাল ইন্টেন্সিটি তৈরি হলো I টোটাল, ঠিক আছে? সেটা আমরা এভাবে লিখতে পারি A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2 A1 A2 cos ফাই, রাইট? ফাইটা কি এখানে? ফাই হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন টু লাইট, রাইট? ওকে, তাহলে এবার দেখো এখান থেকে বলো তো কোন ক্ষেত্রে সব থেকে টোটাল ইন্টেন্সিটি সব থেকে বেশি হবে, যখন ফাই ইকুয়াল টু কস ফাই ইকুয়াল টু ম্যাক্সিমাম। কখন কস ফাই ম্যাক্সিমাম হয়? যখন ফাই ইকুয়াল টু 0, যখন ওদের মধ্যে ফেজ ডিফারেন্স 0, রাইট? সো দেয়ার ইজ নাও টু কেস। সো আই টোটাল ম্যাক্স কখন হচ্ছে? যখন ফাই ইকুয়াল টু 0। সেক্ষেত্রে কি হচ্ছে আমরা লিখতে পারি A1 প্লাস A2 হোল স্কোয়ার, রাইট? when
i equal to 0, রাইট? আবার আই টোটাল মিনিমাম কখন হবে? মিনিমাম কখন হবে? যখন ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি, রাইট? তখন আমরা লিখতে পারি আই টোটাল ইকুয়াল টু a1 মাইনাস a2 হোল স্কোয়ার, রাইট? ওয়েন পাই হচ্ছে 180 ডিগ্রি, এটা 0 ডিগ্রি আর এটা 180 ডিগ্রি। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে একটা পেজ অ্যাড করি আমরা। ওকে, আচ্ছা এবার আসা যাক আদার্স কালি দিয়ে। এবার দেখো আই টোটাল ম্যাক্স কে আবার আমরা এরকম লিখতে পারি না, a1 equal to root over of i1 plus a2 equal to root over of i2 তার হোল স্কোয়ার। সিমিলারলি I total mean equal to root over of i1 minus root over of i2 তার হোল স্কোয়ার। লিখতে পারি তো, রাইট? আমরা এটা লিখতে পারি। ক্লিয়ার? So let me make it a little smaller so that we can look at it quite better way. Yes, so this is what it is, right? আচ্ছা, এইবার তোমাদেরকে দেওয়া আছে, তোমাদেরকে প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে যে i1:i2 দেওয়া আছে, এবার তোমাকে বলেছে ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিও কত বের করো। ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কি এটা, মিনিমাম ইন্টেন্সিটি কি এটা, এদের রেশিও বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বাই মিনিমাম ইন্টেন্সিটি রেশিও তোমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? এটা যদি একটু তোমরা অঙ্ক কষে দেখো, তোমরা প্রথমে এটাকে হচ্ছে আই ম্যাক্স, এটা রেশিও বের করতে পারো, আই ম্যাক্স বাই total. Let's not write down the total, we know now what is mean. And I mean equal to root over i1 plus root over i2 square. Okay. Mm-hmm. Mm-hmm. Divided by i1 minus i2, its whole square, right? Now you can actually do these things in terms of, if you do so So if you substitute this thing, this will equal to 25/1. So the ratio will be 25:1, right? So if you just go back to, so this will be your answer. Just do this algebra for yourself. Okay, very good. Yes. Now let's come back to our next problem. Okay, so next problem is actually about the doublet splitting of sodium D line. এখানে বলেছে যে সোডিয়াম ডি লাইনের যে ডি1 এবং ডি2 দুটি রেখায় ভাগ হয়, তার কারণ কি? এক কথায় প্রশ্ন, এটার কারণ হচ্ছে এলএস কাপলিং। সুতরাং এলএস কাপলিং এর জন্য অ্যাকচুয়ালি এটা এই ডি লাইনটা দুটো ভাগে ভাগ হয়। আমরা নেক্সট প্রবলেমটা, এর পরের প্রবলেমটা করি, তারপরে এই প্রবলেমটাতে কাম ব্যাক করি, তাহলে বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রবলেমটাতে আসি আগে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা বলেছে একটি পরমাণুতে একটি ইলেকট্রন পি কক্ষে, অর্থাৎ এল ইকুয়াল টু 1 কোয়ান্টাম নম্বরে আবর্তনরত ওই পরমাণুর স্পেকট্রোস্কোপিক নোটেশন কি বা টার্ম কি হয়, স্পেকট্রোস্কোপিক টার্ম ভ্যালুটা কি হয়? আচ্ছা, তোমরা জানো পি কক্ষ, পি কক্ষ মানে হচ্ছে এল ইকুয়াল টু 1 অরবিটাল, রাইট? অরবিটাল হচ্ছে পি কক্ষ, রাইট? আচ্ছা, কটা ইলেকট্রন আছে এখানে? বলছে একটা ইলেকট্রন, রাইট? সো এল কোয়ান্টাম নাম্বার 1 পি কক্ষের,
কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। সো এস স্পিন কোয়ান্টাম নাম্বার কত হবে? এস ইকুয়াল টু হাফ হবে, রাইট? ঠিক আছে। আচ্ছা, এস ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে জে ইকুয়াল টু কি হতে পারে? এল প্লাস এস টু এল মাইনাস এস, রাইট? অর এল প্লাস এস যোগ এল প্লাস এস মাইনাস ওয়ান ডট 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 আপ টু এল মাইনাস এস, রাইট? আচ্ছা, এখানে এল যদি ওয়ান হয়, এস যদি হাফ হয়, তাহলে জি এর ভ্যালুগুলো কি কি হবে? প্রথম ভ্যালুটা এল প্লাস এস করলে 3/2, রাইট? লাস্ট ভ্যালুটা কি হবে? এল মাইনাস এস করলে হাফ, রাইট? এবার 3/2 থেকে হাফের মধ্যবর্তী এক বিয়োগ করে করে আমাদেরকে যেতে হবে 3/2 থেকে, রাইট? 3/2 থেকে এক বিয়োগ করলে কোথায় পৌঁছাই? আমরা হাফে পৌঁছাই। তো এল ইকুয়াল টু ওয়ান এবং এস ইকুয়াল টু হাফের জন্য আমাদের মাত্র দুটো ভ্যালুই পসিবল, যে এর ভ্যালু এস ইকুয়াল টু 3/2 অ্যান্ড হাফ, তাই তো? আচ্ছা, এবার টার্ম ভ্যালু লেখার সিম্বল হচ্ছে 2s প্লাস ওয়ান। আমি আগে লিখছি, তারপর এক্সপ্লেন করছি। এরকম একটা ব্র্যাকেটে রাখলে, দেন এল মিনস পি অরবিটাল, দ্যাট এটা হচ্ছে এল কোয়ান্টাম নাম্বার। ওকে, আচ্ছা, এভাবে লিখি আগে এল কোয়ান্টাম নাম্বার। ওকে, দেন হচ্ছে জে ভ্যালু, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের এই এই প্রশ্নের ক্ষেত্রে 2s, এস হচ্ছে স্পিন, 2s প্লাস ওয়ান কত? 2, এল হচ্ছে কি? ওয়ান, এল কোয়ান্টাম নাম্বার ওয়ান, এটাকে আমরা বলি পি অরবিটাল বলি। ওকে, জে ইকুয়াল টু কি 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 হতে পারে? 3/2 হতে পারে, অথবা হাফ হতে পারে, রাইট? তো এল যেহেতু ওয়ান, সো এল গোস টু পি symbolically, যেহেতু কোয়ান্টাম নাম্বার এল ইকুয়াল টু ওয়ান। এল কুড বি এনিথিং, এল কুড বি ওয়ান, টু। ইফ এল ইকুয়াল টু ওয়ান, দেন উই symbolically we write it as p. If l equal to 2, then এটাকে আমরা d লিখবো। if l equal to 3, then we will write it as f. if l equal to 0, then we will write it as s. আর এই 2s প্লাস ওয়ান হচ্ছে মাল্টিপ্লিসিটি, অর্থাৎ একটা ইলেকট্রন যদি একটা ইলেকট্রন থাকে, তার কটা মাল্টিপ্লিসিটি, কটা স্টেট হতে পারে? দুটো হতে পারে, আপ অ্যান্ড ডাউন, রাইট? ওর একটা ইলেকট্রন মাল্টিপ্লিসিটি কত? দুটো, ওই জন্য এখানে টু এলো। সো 2s প্লাস ওয়ান হচ্ছে মাল্টিপ্লিসিটি নির্ণয় করে। আর এই ডিনোমিনেটরটা, বা সরি নট ডিনোমিনেটর, এটা কি সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টটা হচ্ছে জে কোয়ান্টাম নাম্বার। সুপারস্ক্রিপ্টটা হচ্ছে 2s প্লাস ওয়ান, সাবস্ক্রিপ্টটা হচ্ছে জে কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড এলটা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, অরবিটাল কোয়ান্টাম নাম্বার যেহেতু ওয়ান, ওই জন্য এটাকে, এই টার্মটাকে আমরা পি সিম্বল দিই, পি অরবিটাল। ঠিক আছে, বা এটাকে তোমরা অনেক সময় এরকম ভাবেও লেখে, দুটো আলাদা আলাদা করে লেখে স্টেট, এইভাবে 2p3/2 একটা স্টেট, অ্যান্ড 2p হাফ একটা স্টেট। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ওই উপরের প্রশ্নে ফিরে যাই আরেকবার। বোঝা গেল? আচ্ছা, যাই হোক, এখান থেকে তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা, বিটা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা উপরে এই সোডিয়াম ডিলাইটেডটা ফিরে আসি। সোডিয়াম ডিলাইটে অ্যাকচুয়ালি এই ডিলাইট মানে ইলেকট্রন একটা কক্ষ থেকে আরেক কক্ষতে জাম্প করলেই তবেই তো একটা লাইট এমিট হয়, রাইট? এক্ষেত্রে ইলেকট্রন অ্যাকচুয়ালি 3p অরবিটাল থেকে 3s অরবিটালে জাম্প করে, অরবিটালে জাম্প করে, তাই ডি ওয়েভ, ডি লাইট, সোডিয়াম ডি লাইট নির্গত হয় বা বের হয়। বুঝতে পারছো? থ্রিটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, আচ্ছা, এবার 3p অরবিটালে একটা মাত্র ইলেকট্রন আছে সোডিয়ামের। তোমরা যদি ইলেকট্রন কনফিগারেশন একটু অ্যানালাইসিস করো, তাহলে দেখতে পাবে সোডিয়ামের 3p অরবিটালে একটা মাত্র ইলেকট্রন আছে। এবার যদি একটা মাত্র ইলেকট্রন থাকে, সো p অরবিটাল, হুইচ ইমপ্লাইজ l হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার ওয়ান, একটা ইলেকট্রন, রাইট? আমরা এরকম করে লিখি 3p1, রাইট? 3 হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের,
পি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, তার মধ্যে একটা ইলেকট্রন আছে, সো এল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নাম্বার হচ্ছে 1, রাইট? অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার এস ইকুয়াল টু কত হবে? হাফ, যেহেতু একটা ইলেকট্রন স্পিন হাফ। তাহলে এখান থেকে দেখো, আচ্ছা এটা হচ্ছে 3p সিনারিও গেল, ওকে। এবার 3s এর সিনারিও কি? 3s এর সিনারিওতে এল হচ্ছে কি অরবিটাল কোয়ান্টাম নাম্বার 0, রাইট? এস কত? হাফ, রাইট? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এইবার এইখানে হচ্ছে 3p অরবিটালে দেখো L1 S হাফ, তাহলে এখান থেকে জে এর ভ্যালু কটা হতে পারে? জে এর ভ্যালু হচ্ছে পারে 3/2 হতে পারে, আর একটা হাফ হতে পারে। আমরা এর নেক্সট প্রবলেমটা তো অলরেডি আমরা করে এসেছি, রাইট? তাহলে এইখান থেকে দেখো আমরা দুটো স্টেট লিখতে পারি এই যে 3/2 এর জন্য। কি কি স্টেট লিখতে পারি? একটা লিখতে পারি আমরা 2s প্লাস 1, এল হচ্ছে কি পি, এল যেহেতু 1, সো টার্ম ভ্যালুটা কি পি হবে, জে এর ভ্যালু কত 3/2 একটা হবে, অ্যান্ড আর একটা হবে 2s প্লাস 1 পি হাফ, রাইট? এই দুটো হবে, রাইট? সো এই দুটো আবার 2s প্লাস 1 হচ্ছে, এটা ইকুয়াল টু হচ্ছে কি আবার 2, রাইট? এটা ইকুয়াল টু হচ্ছে 2, তাই না? সো সোডিয়াম ডেলাইটের এই 3p অরবিটাল থেকে যে 3s অরবিটালে যে ইলেকট্রন জাম্প করলো, এই 3p অরবিটাল হচ্ছে দুটো এনার্জি লেভেলে ভেঙে যায়। একটা হচ্ছে 2p3/2 আর একটা হচ্ছে 2p হাফ, ঠিক আছে? যেহেতু এই 3p অরবিটালে দুটো এনার্জি লেভেলে ভেঙে যায়, এবং এই দুটো এনার্জি লেভেল থেকে এখানে এসে 3s অরবিটালে ইলেকট্রন জাম্প করে, যে জন্যই আমরা দুটো ডিলাইট পাই, ঠিক আছে? তো এই, এটা পুরোটা হচ্ছে এলএস কাপলিং এর জন্য। কেন এলএস কাপলিং কি? প্রথমে এল এবং এস কোয়ান্টাম নাম্বার মিলে হচ্ছে যে কোয়ান্টাম নাম্বার তৈরি করেছে, যে কারণে আমরা এটাকে এলএস কাপলিং বলি, তাই তো? এল কোয়ান্টাম নাম্বার আর এস কোয়ান্টাম নাম্বার একসাথে সংযোজন হয়ে যে কোয়ান্টাম নাম্বার তৈরি করেছে, তার ফলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি লেভেল পাচ্ছি, ঠিক আছে? সেই কারণে এটাকে আমরা এলএস কাপলিং বলি। ওকে, ভেরি গুড। এবার আসা যাক নেক্সট প্রবলেমটাতে। নেক্সট প্রবলেমটা, আচ্ছা এটা তো আমরা করলাম। হুম, আচ্ছা নেক্সট প্রবলেমটা বলেছে বোস আইনস্টাইন কনডেন্স স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক। এখানে বলেছে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে দুটো পার্টিকেল তিনটে এনার্জি লেভেলে কিভাবে থাকতে পারে, কিভাবে আহ, কতগুলো পসিবল ওয়েতে থাকতে পারে। মানে তোমাকে বলেছে দুটো পার্টিকেল আছে, যেটা যে দুটো পার্টিকেল আছে বোস আইনস্টাইন কনডেনসেশন ফলো করে, এবং তোমার কাছে তিনটে এনার্জি লেভেল আছে, অর্থাৎ তিনটে বক্স আছে। ধরো তিনটা বক্সে বোস আইনস্টাইন মানে স্ট্যাটিস্টিক্স ফলো করিয়ে দুটো পার্টিকেলকে তুমি কিভাবে সাজিয়ে রাখতে পারো, বা দুটো পার্টিকেল কি করে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড, এবার দেখা যাক। তাহলে কি বলেছে, পার্টিকেল নাম্বার হচ্ছে 2, পার্টিকেল নাম্বার হচ্ছে 2, এনার্জি নাম্বার অফ এনার্জি লেভেল কত? নাম্বার অফ এনার্জি লেভেল অর বক্স, এনার্জি লেভেল হচ্ছে 3। আচ্ছা বোস আইনস্টাইন কনডেনসেশনের ইম্পর্টেন্ট পার্ট কোনটা আহ, অন্যান্য স্ট্যাটিস্টিক্স এর থেকে? এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বোস আইনস্টাইন কনডেনসেশনে একটা স্টেটে একাধিক পার্টিকেল থাকতে পারে, যেটা ফের্মি ডিরাকে থাকতে পারে না। ফের্মি ডিরাকে একটা কোয়ান্টাম স্টেটে একটাই মাত্র পার্টিকেল থাকতে পারে, রাইট? কিন্তু বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স যদি ফলো করে, তাহলে একটা এনার্জি লেভেলে একের বেশি পার্টিকেল থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে তিনটে এনার্জি লেভেল, এবার ধরো আমরা একটু ড্র করি। তিনটে এনার্জি লেভেল, ধরো এই একটা এনার্জি লেভেল, এই একটা এনার্জি লেভেল, এই একটা এনার্জি লেভেল, ঠিক আছে? এবার এই তিনটে এনার্জি লেভেলে আমি পার্টিকেল সাজাচ্ছি, দুটো পার্টিকেল। তাহলে আমি কি করতে পারি? প্রথমে দুটো পার্টিকেলেই এনার্জি লেভেল, ধরো এনার্জি লেভেলের আমি নাম দিলাম, ধরো এটা E1, E2, লেটস E3, ঠিক আছে? বা আমরা এটাকে একটু এরকম করে সাজাতে পারি, দিস উড বি দ্য রাইট ওয়ে অফ রিপ্রেজেন্টেশন।
তিনটে এনার্জি লেভেল এরকম, রাইট? তাহলে কিভাবে থাকতে পারে? ধরো দুটো পার্টিকেল হচ্ছে এখানে থাকলো, ঠিক আছে, E2 E3 তে কোনো পার্টিকেল নাই, রাইট? অথবা এরকম সিনারিও হতে পারে, E2 তে দুটো পার্টিকেল আছে, E1 and E2 তে কোনো পার্টিকেল, এক একটা করে গোল একটা করে পার্টিকেল মিন করছে। অথবা এরকম হতে পারে যে E1 এ একটা পার্টিকেল থাকলো, E2 তে একটা পার্টিকেল থাকলো, E3 তে কোনো পার্টিকেল নেই, রাইট? অথবা এরকম হতে পারে, এটাকে আর একটু বেটার ওয়েতে আঁকলে কি সুবিধা হবে? দাঁড়াও দেখছি। তাহলে আমরা ধরো এরকম করি, আচ্ছা এক একটা করে পার্টিকেলকে একটা করে অ্যারো হেড দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? ধরো এখানে একটা পার্টিকেল আছে, E1 and E2 তে দুটো পার্টিকেল আছে, একটা অ্যারো হেড একটা পার্টিকেল, দুটো পার্টিকেলেই E1 এ আছে, তাহলে E2 E3 তে কোনো পার্টিকেল নেই, রাইট? আবার একটা সিনারিও হতে পারে দুটো পার্টিকেলে হচ্ছে E2 তে আছে, E1 E3 তে কোনো পার্টিকেল নেই। আবার একটা সিনারিও হতে পারে ধরো E3 তে দুটোই পার্টিকেল আছে, E1 E2 তে কোনো পার্টিকেল নেই। অর্থাৎ এই একটা আরে বাবা, এটা কি হয়ে গেল? অর্থাৎ দেখো এই একটা সিনারিও, এই একটা সিনারিও, এই একটা সিনারিও, তিনটা সিনারিও হলো, রাইট? আবার কি হতে পারে সিনারিও, আবার হতে পারে E1 এ একটা পার্টিকেল আছে, E2 তে একটা পার্টিকেল আছে, E3 তে কোনো পার্টিকেল নেই, তাহলে এই আর একটা সিনারিও হলো, রাইট? আবার হতে পারে কি E1 এ একটা পার্টিকেল আছে, E2 তে কোনো পার্টিকেল নাই, E3 তে একটা পার্টিকেল আছে, তাহলে এরকম একটা সিনারিও হলো, রাইট? আবার হতে পারে কি E1 এ একটা পার্টিকেল আছে, না সরি, E2 তে একটা পার্টিকেল আছে, E3 তে একটা পার্টিকেল আছে, E1 এ কোনো পার্টিকেল নেই, এরকম একটা সিনারিও হতে পারে। তাহলে কটা সিনারিও হলো দেখো তো? এছাড়া আর কোনো ভাবে পার্টিকেল অ্যারেঞ্জ করা সম্ভব এর বাইরে? একটা দুটো তিনটে চারটা, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সিনারি হলো। এই ছটা সিনারিওর বাইরে এই তিনটে এনার্জি লেভেল আর কোনোভাবে অ্যারেঞ্জ করা সম্ভব এনার্জি লেভেলে? বলো। আর কোনোভাবে সম্ভব? আর কোনোভাবে সম্ভব না। তাহলে টোটাল ছটা পদ্ধতিতে, ছটা কম্বিনেশনে আমরা রাখতে পারি, রাইট? ছটা ওয়েতে, রাইট? তাহলে সেখান থেকে তাহলে আমাদের উত্তর হবে এটা। বোঝা গেল? আচ্ছা এবার সেম অঙ্কটা যদি তোমাকে বলে না এটা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স না ফলো করে, পার্টিকেলটা ফলো করছে ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স, তাহলে কি হবে? ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্সে কখনোই একটা স্টেটে দুটো পার্টিকেল থাকতে পারে না। যেমন এখানে E1 স্টেটে এই কেসটাতে আমরা কি করেছি, দুটো পার্টিকেল রেখে দিয়েছি, ঠিক আছে? আবার এই কেসটাতে কি করেছি, E2 তে আমি দুটো পার্টিকেল রেখেছি, E1 E3 তে নেই। আবার এটাতে কি করেছি, E3 তে দুটো পার্টিকেল রেখেছি, E2 E3 তে নেই। তো ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স হিসেবে কখনোই একটা এনার্জি লেভেলে একাধিক পার্টিকেল থাকতে পারে না, একের বেশি পার্টিকেল থাকতে পারে না, কিন্তু যেটা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সে পসিবল, রাইট? তাহলে যদি বলে যে ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্সে কিরকম হবে এই সিনারিওটা, তাহলে প্রথমেই হচ্ছে এই তিনটে সিনারিও আউট, এই তিনটা সিনারিও আউট, এই তিনটা, কারণ একের বেশি পার্টিকেল তো থাকতে পারে না ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্সে, রাইট? তাহলে বাকি পড়ে থাকলো মাত্র এই তিনটা সিনারিও। তাহলে যদি এটাকে বলে তোমার, দেখো এই এই তিনটা সিনারিওতে কোনো ক্ষেত্রেই একটা এনার্জি লেভেলে একটার বেশি পার্টিকেল নেই, এই তিনটা সিনারিওতে কোনো ক্ষেত্রেই একটা এনার্জি লেভেলে একটার বেশি পার্টিকেল নেই, রাইট? তাহলে যদি বলা হয় যে এই দুটো পার্টিকেল তিনটে এনার্জি স্টেটে যদি ফেরমিডিরাক স্ট্যাটিস্টিক্স ফলো করে, তাহলে কতভাবে অ্যারেঞ্জ করতে করা সম্ভব? তাহলে তিন ভাবে, এই একটা পসিবিলিটি, এই একটা পসিবিলিটি, এই একটা পসিবিলিটি, আর কোনো পসিবিলিটি হতে পারে না। বোঝা গেল? তো এরকম করে করতে পারো। ভেরি গুড। এটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ওয়ে, বেসিক্যালি তোমার এরকম এনার্জি লেভেল ড্র করলে, পার্টিকেল বিভিন্ন এনার্জি লেভেলে ড্র করলে, ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে। আদারওয়াইজ দেয়ার ইজ সাম পারমুটেশন এন্ড কম্বিনেশন রুল which you need to remember sometime, that's hard to remember. So I would always suggest do the arrangement in terms of this. Okay, draw a picture energy level and try to arrange the particle, and this process is very very efficient if
the energy level and particle number is quite low. Okay, very good. Okay, now let's come back to the next problem. আচ্ছা, নেক্সট প্রবলেমে এখানে কি হয়ে আছে? আচ্ছা, নেক্সট প্রবলেমটা বলেছে যে if the electrostatic potential at a point x, y is given by this, মানে x, y একটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল দেওয়া আছে v equal to 2x plus 4y, তো ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেন্সিটি কত সেটা বের করো। আচ্ছা, ওকে, আচ্ছা, এত ভোল্ট, সো এনার্জি ডেন্সিটি কত বের করতে বলছি, জুল পার মিটার কিউব। ওকে, আচ্ছা, প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেন্সিটি এক্সপ্রেশন কি তোমাদের মনে আছে? এনার্জি ডেন্সিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জি ডেন্সিটি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেন্সিটি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ যে মিডিয়ামে ওই এনার্জি ডেন্সিটি বের করো সেই মিডিয়ামের পারমিটিভিটি। এখানে বলেছে, এখানে সম্ভবত এটা শূন্য মাধ্যমেই, তো শূন্য মাধ্যমের পারমিটিভিটি হচ্ছে এপসাইলন 0 ইনটু স্কোয়ার, ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ার। ওকে, ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ার মানে, বা এটাকে আমরা লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড কি ভেক্টর কোয়ান্টিটি, আমরা লিখতে পারি হাফ এপসাইলন 0 ই ভেক্টর ডট ই ভেক্টর, এরকম করে আমরা লিখতে পারি। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে দেখো তোমাকে দেওয়া আছে পোটেনশিয়াল, তোমাকে দেওয়া আছে পোটেনশিয়াল, পোটেনশিয়াল ভি ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে, 2x প্লাস 4y অ্যাট এক্স কমা ওয়াই পয়েন্টে। ঠিক আছে, তাহলে এক্স কমা ওয়াই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করি, কারণ আমার এনার্জি ডেন্সিটি বের করতে হলে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। ইলেকট্রিক ফিল্ড সমান সমান কি হয়, ই সমান সমান, ই যদি ইলেকট্রিক ফিল্ড হয় মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ভি হয়, পোটেনশিয়াল হয়, রাইট, ভি এক্স কমা ওয়াই হয়। তাহলে এখানে যদি আমি গ্রেডিয়েন্ট বের করি, এটা কি হবে, 2 i ক্যাপ মাইনাস 2 4 j cap, right? So from here you now know what is E dot E. What is E dot E? কত? 20, right? Okay, so now you know what is the energy density. Energy density will be 10 epsilon 0. Okay, very good. Okay, now let's see the next problem. আচ্ছা, next problemটা হচ্ছে, this is one of the problem which I can't solve. I'm sorry. আমি জানি না অ্যাকচুয়ালি এই অয়স্ক চুম্বকীয় কথাটার অর্থ কি, মানে আমি খুবই দুঃখিত, আহ, আমি এর ইংরেজি টার্মটা আমি জানি না। তোমরা যদি কেউ বলতে পারো যে অয়স্কচুম্বকীয় মানে কি, ইংরেজি টার্মটা কি এর, তাহলে হয়তো আমি অ্যান্সারটা করতে পারবো। আমি অ্যাকচুয়ালি গুগলে একটু সার্চ করছিলাম এই শব্দটা, কিন্তু আমি ঠিকঠাক মানে বুঝতে পারছি না যে কি বলতে চেয়েছে অ্যাকচুয়ালি অয়স্কচুম্বকীয়। আনফরচুনেটলি এই কোশ্চেনটার ইংলিশ পার্টটা আমার কাছে নেই, তো আই এম সরি, এটা আমি বুঝতে পারছি না। তো তোমরা যদি জানো যে এই শব্দটা অয়স্কচুম্বকীয় কি, বা এটার actually ইংরেজি টার্মটা কি, আমাকে কমেন্ট সেকশনে লিখবে। আমি ডেফিনেটলি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আহ, এবং এবং সেক্ষেত্রে শুধু মানে এই এই চারটা অপশনের ইংরেজি টার্মগুলো বললেও আরো একটু সুবিধা হবে আমার জন্য। আহ, তো তাহলে হয়তো একমাত্র আমি বুঝতে পারবো। আই এম ভেরি সরি, কিছুটা লজ্জাজনক আমার কাছে, আহ, যে আমি বা ইংরেজি শব্দটা, মানে বাংলা শব্দ করসপন্ডিং ইংরেজি শব্দটা কি সেটা আমি ভুলে গেছি। এনিওয়ে, সো দ্যাটস অল ফর টুডে। If you have any more questions, uh, please do let us know. We'll try to answer your questions. And if you have any confusions, let us know in the comment section. We'll come up with our solution. We'll come up with the explanation which you need to solve a particular problem. Okay, so bye bye for today. See you in the next MCQ session. Bye bye.